আপনি আরো ডাইনে চাপেন, আরো ডাইনে চাপেন। ওই পোস্টারের পিছন দিয়ে যান, সাইড দিয়ে যান, ডাইন সাইড দিয়ে যান। এই যে আমাকে ওভারটেক করতে হয়েছিল। হ্যাঁ না মানে হঠাৎ করে বৃষ্টি অনেক জোরে শুরু হয়ে বৃষ্টি বলি বাতাস শুরু হয়ে গেছে না, ও মনে হয় সাইড কাটাই দিকে বাই ইঞ্চেন্স কোথাও একটা বাধাই যায় কেমনি ঘুরতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখতেছেন নদীতে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হচ্ছে, আর আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি অ্যাডভেঞ্চার এক লঞ্চে ঢাকা টু বরিশাল ভ্রমণ ভিডিওর পার্ট 2 নিয়ে। গতকালকে এই ভিডিওর পার্ট 1 আপলোড করেছিলাম, তো যারা দেখেন নাই দ্রুত আমাদের চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন ভিডিওটি। কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2 দেখে তেমন একটা মজা পাবেন না। তো তারপরেও পার্ট 1-এ আমরা ঢাকা থেকে ছেড়ে এসে কালীগঞ্জ চ্যানেল যখন অতিক্রম করতেছি তখন প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির মাঝে পড়ি, এবং এই বৃষ্টির কবলে পড়ে, ঝড়ের কবলে পড়ে আমাদের লঞ্চকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়ে যায়। পাশাপাশি বর্তমানে ফর্মে থাকা পারাবাত 18 আমাদের পাশাপাশি ছিল, তো সেই লঞ্চটাতে একদম নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হয়ে যায়। কিন্তু আল্লাহর রহমতে সেই লঞ্চটা ব্যাক গিয়ারে দিতে সক্ষম হয়, এবং সেটা অনেক পিছনে পড়ে গিয়েছে এবং সে ঘুরে আসতে অনেকক্ষণ সময় লাগবে, স্রোতে ভেসে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা কালীগঞ্জ চ্যানেলে প্রবেশ করেছি, তো বরিশালের দিকে যাচ্ছি। আর আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 লঞ্চটি, বরিশালের ভায়া লঞ্চ। তো দেখার বিষয় হচ্ছে এখনও প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি চলতেছে, তো আপনারা বুঝতেই পারতেছেন। আর আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, অনেক অন্ধকার রাত্র, কারণ বৃষ্টির কারণে আকাশে খুবই মেঘলা, আর এই মেঘলা হওয়ার কারণে চাঁদও দেখা যাচ্ছে না। তো যার কারণে একদম ঘন অন্ধকারের কারণে কিন্তু স্পষ্ট দেখাতেও পারছি না আপনাদেরকে। প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি হচ্ছে, আর এই ঝড় তুফানের মধ্যেও কিন্তু সুন্দরবন 12-কে আমরা প্রায় ওভারটেক করে ফেললাম। তো এখন বেশি বকবক না করে ঝড় বৃষ্টির কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি। বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছিল না, তবে লঞ্চের ফ্লাড লাইট জ্বালানোর কারণে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। আর বাতাসের প্রকোপ আপনারা টের পাচ্ছেন কতটা জোরে বাতাস আসতেছে। বাতাসের প্রেশারটা হচ্ছে বাম পাশ থেকে, আর আমরা ডান পাশে আছি। চলুন বাম পাশে গেলে, বাপরে প্রচণ্ড বাতাস, প্রচণ্ড, সামনে আগাতে কষ্ট হচ্ছে আমাদের। লঞ্চ কিভাবে টিকে আছে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। না, এর মধ্যে টিকে থাকা সম্ভব না, দ্রুত ব্যাক করি। বাপরে, এইদিকে সুন্দরবন 12-কে অলরেডি ওভারটেক করা শেষ, আর আপনারা কেবিনের যাত্রীদেরকে দেখতে পাচ্ছেন, তারা বারান্দায় হাঁটাহাঁটি করছে, মানে সকলের ঘুম নষ্ট হয়ে গিয়েছে। তো যদিও পরিস্থিতি বর্তমানে অনেকটা অনুকূলে, আমরা ঝড় আসার আগেই আলহামদুলিল্লাহ কালীগঞ্জ চ্যানেলে ঢুকে পড়তে পেরেছি। আর এই যে দেখতেছেন ময়লার ড্রাম অলরেডি উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছে এবং এখন বাতাসে দুলতেছে, আর ওদিকে টেবিল একটা চিৎপটাং হয়ে পড়ে আছে। তো পরিস্থিতি খুবই ভয়াবহ হতো যদি আমরা এখনও মেঘনা নদীতে থাকতাম। তো আল্লাহর রহমতে আমরা কালীগঞ্জ চ্যানেলে ঢুকতে ঢুকতে বাতাস শুরু হয়েছে, তো সহি সালামতে ঢুকে পড়েছি এবং আমরা এখন মোটামুটি ছোট নদীতে আছি। তো মেঘনায় থাকলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। বেশ কয়েক জায়গায় টেবিল, তারপরে ড্রাম এগুলো সব ওলটপালট হয়ে পড়ে আছে, আর বেশ কিছু ইতিমধ্যে লঞ্চের স্টাফরা ঠিক করে ফেলেছে। আর এই বাথরুমটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে বাতাসে বাড়ি খেয়ে দরজার একটা কাঠ খুলে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন তক্তাটা, এইটা বাতাসে বাড়ি খেয়ে এখান থেকে খুলে গিয়েছে। তো পরিস্থিতি বুঝতেই পারতেছেন মোটামুটি ভয়ঙ্কর হয়েছিল। এই যে মহিলা মানুষ, এরাও কেবিন থেকে বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন বাতাস উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা, প্রচণ্ড বাতাস হচ্ছে।
আমরা তুলনামূলক একটু ছোট নদীতে আছি, মানে মেঘনার চেয়ে অনেক ছোট নদী এটা। তারপর আপনাদেরকে ঢেউয়ের অবস্থাগুলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে এই ঢেউগুলো আমাদের লঞ্চের সাথে এসে বাড়ি খাচ্ছে, এই যে ঢেউগুলো। তো এই ছোট নদীতেও এরকম ঢেউ আসতেছে। তো ভাবা যায় মেঘনায় থাকলে ঢেউগুলোর মানে সাইজ কত বড় হতো। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই সেফটিতে আছি। কিন্তু যদি চিন্তা করেন এখন বেতুয়া, চরফ্যাশন, হাতিয়া রুটের যে লঞ্চগুলো সেগুলোর কি পরিস্থিতি। এরকম পরিস্থিতিতে অলরেডি লঞ্চগুলোকে সাইড করে দেওয়া হয় নদীর। তারপরেও তারা কিন্তু এখন মেঘনা নদীতে আছে। তো মেঘনার কতটা ভয়াবহ অবস্থা এখন বুঝতেছেন আপনারা। যারা লঞ্চে চলাচল করেন তারা অবশ্যই এটা উপলব্ধি করতে পারবেন। প্রচণ্ড বাতাসে, লুঙ্গি আকাশে, এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে আমাদের। তো দর্শক, আমরা এখন মাস্টার ব্রিজে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যন্ত্রাংশ, টেকনোলজি। আর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে ঠিক এই গোল চিহ্নর মাঝ বরাবর যে ক্রসের পয়েন্ট, ওই সবুজ ছোট চিহ্নটা হচ্ছে আমাদের লঞ্চ। আর ডান পাশে লম্বি যে সবুজ সবুজ দাগ দাগ দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে নদীর পার, মানে এই পারের চরটা। তো আমাদের এই অ্যাডভেঞ্চার এক লঞ্চে অনেকগুলো যন্ত্র আছে, যে সমস্ত যন্ত্রের মাধ্যমে অন্ধকারেও নিরবিচ্ছিন্নভাবে লঞ্চকে পরিচালনা করা যায়। যতই অন্ধকার হোক, কুয়াশা হোক, লঞ্চকে মোটামুটি একটা এই যন্ত্রের মাধ্যমে আন্দাজ করে লঞ্চকে চালানো যাবে। তো এই বড় স্ক্রিনটা হচ্ছে আশেপাশে অন্য কোনো লঞ্চ অথবা নদীর পার আছে কিনা সেটা দেখার জন্য। আর এখানে একটা আছে কম্পাস, যে গোল দেখতে পাচ্ছেন এটা কম্পাস। আর উপরে হলুদ লাইটটা, ওখান থেকে আমাদের লঞ্চের গতিবিধি, লঞ্চের স্পিড বোঝা যায়। আর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে পানির গভীরতা কতটুকু আছে সেটুকু বোঝা যায়। এই যে এখানে কিন্তু প্রায় 10 মিটার, 10 এবং 10.5 মিটারের মতো পানি আছে, মানে অনেক গভীরতা এখানে নদীর। আর এই স্ক্রিনটার কী কাজ সেটা আমি জানি না। তো এখানে কয়েকটা বাটন আছে এবং কিছু একটা দেখাচ্ছে। তো এটার ব্যাপারটা আমাকে জানতে হবে। আর এই যে উপরে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তো এখানে দেখানো হয় লঞ্চের গতি কতটুকু আছে। তো বর্তমানে আমাদের লঞ্চের গতি হচ্ছে 16 নটিক্যাল মাইল। তো বন্ধুরা, অ্যাডভেঞ্চার এক লঞ্চের মাস্টার ব্রিজের অনেকগুলো টেকনোলজি আপনাদেরকে দেখাইলাম। এখানে অনেকগুলো আধুনিক যন্ত্র আছে, এর মাধ্যমে লঞ্চকে, আরে বাপরে কি পরিমাণ আলো নিয়ে বিজলি চমকাইতেছে। তো নদীর আবহাওয়া এখনও খুবই খারাপ। তো দর্শক দেখতে পাচ্ছেন সকালের আলো ফুটেছে, আর বিজলির চমকানি দিনের আলোকে আরও আলোকিত করে দিচ্ছে। তো এখন ভোর 5টা বাজে, ফজরের পরপর। আর দূরে যে কালো একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবন 12, এবং অনেক দূরে যে আলোকিত দেখতে পাচ্ছেন হালকা, ওটা হচ্ছে পারাবত 12, আর পারাবত 18 হয়তো এর পিছনেই আছে। তো লঞ্চগুলো অনেক পিছনে আমাদের থেকে। আর প্রাকৃতিক পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই। বৃষ্টি হালকা হালকা পড়তেছে এবং আকাশে এখনও মেঘলা, যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। আর আমরা যে স্থানে আছি এখান থেকে বরিশাল ঘাটে পৌঁছতে হয়তো 1 ঘন্টা লাগবে। আমরা আশা করা যায় 6টার ভিতরে পৌঁছে যাব। নদীর পরিবেশ দেখতে পাচ্ছেন, বড় নদী এবং বৃষ্টিময় আবহাওয়া, খুবই চমৎকার। তো হঠাৎ করে লঞ্চ হর্ন দিল কেন, একটু সামনে গিয়ে দেখা যাক। এখনও লঞ্চের গতি মাশাআল্লাহ ভালোই রয়েছে। এই যে কিছু বল গেট বডি দেখতেছেন, আর এগুলো সামনে ছিল, এই কারণেই লঞ্চ একটা হর্ন দিয়েছে। তো নিরিবিলি চলতেছে আমাদের লঞ্চ, আর বৃষ্টিও এখনও পড়তেছে। আজকে রাত্রে যে পরিমাণ বৃষ্টি পড়ছে, এবছর মনে হয় এমন বৃষ্টি একদিনও পড়ে নাই। আমরা একটা বড় সড়ো মোড় ঘুরলাম, প্রায় 180 ডিগ্রির একটা মোড় ঘুরলাম। তো আমরা ঘোরার পরে ওই প্রান্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 সেও ঘুরতেছে। তো এখন দেখতে অনেকটা কাছাকাছি হইলেও মোড় ঘুরলে আবার দেখা যাবে অনেকটা দূরে লঞ্চটা।
আবারও বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে বাতাসে একটা টেবিল উড়ে গেল। এই টেবিলটা এখানেই পড়ে আছে। তো আমরা ইতিমধ্যে চরমনাই মাদ্রাসা অতিক্রম করতেছি। এই যে দেখতে পাচ্ছেন চরমনাই ঘাটে একটা সানডেক লঞ্চ, হয়তো যাত্রী নামাচ্ছে বা ওঠাচ্ছে করতেছে জানি না, নাকি থাইমে রয়েছে, না থাইমে রয়েছে আসলে। এই হচ্ছে চরমনাই মাদ্রাসা মসজিদ, এর ওই পাশে সম্পূর্ণ বিশাল জায়গা নিয়ে চরমনাই মাদ্রাসা। তো মাদ্রাসা অতিক্রম করতেছি, আমাদের আর আধা ঘন্টা লাগবে বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছাইতে। মসজিদটা অনেক সুন্দর এবং খুবই বড়, দেখতেও নজর কাড়া। তবে একটা আশ্চর্য বিষয় হচ্ছে, আমি লঞ্চের ভ্লগিং করি, লঞ্চের ভিডিও করি, অথচ আজ পর্যন্ত আমি চরমনাই যাই নাই। তো অধিকাংশ ইউটিউবাররাই কিন্তু যারা এই সেক্টরে কাজ করে তারা অধিকাংশই চরমনাইয়ের মাহফিলে যায় এবং লঞ্চের ভিডিওগুলো ধারণ করে। তো আজ পর্যন্ত আমি চরমনাইও যাই নাই, আর চরমনাই ফিরতি ট্রিপ, চরমনাই যাওয়ার ট্রিপের লঞ্চের ভিডিওগুলোও কখনো তুলতে পারিনি। এটা আমার ব্যর্থতাই বলা যায়। তবে এবছর ফাল্গুনের মাহফিলে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটাও ব্যস্ততার কারণে হয় নাই। আগামী বছর যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখতে পাচ্ছেন চরমনাই মাদ্রাসাটা পরিপূর্ণ দেখা যাচ্ছে এখান থেকে। বিশাল বড় মাদ্রাসা, আর যারা চরমনাইয়ের মুরিদ আছেন, চরমনাই আসেন মাহফিলে, তারা তো সৌভাগ্যবান। প্রত্যেক বছর আল্লাহর ওলির দরবারে আসেন, দিনই কথা শোনেন, খুবই ভালো এটা। এখান থেকে সম্পূর্ণ মাদ্রাসার ভিউটা দেখতে পাচ্ছেন, অনেক বড় মাদ্রাসা। তো আমরা ইতিমধ্যে কিন্তু চরমনাই মাদ্রাসা ক্রস করলাম। তো চরমনাই মাদ্রাসা অতিক্রম করার পরে এখানে বড় একটা ভবন দেখা যাচ্ছে। লঞ্চে করে বহুবার মাদ্রাসার সামনে থেকে যাওয়া আসা হয়েছে, কিন্তু এখানে কখনো নামা হয় নাই, যার কারণে এই ভবন কি মাদ্রাসার আওতাভুক্ত নাকি আউট কোনো ভবন সেটাও জানি না। তো যদি কেউ জেনে থাকেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো দর্শক, এখানে একটা জাহাজ দেখা যাচ্ছে আড়াইতলা। তো দেখেই মনে হচ্ছে এটা একটা ট্যুরিস্ট জাহাজ, এবং এটা একটি লাইটার জাহাজের পাশাপাশি নোঙর করা হয়েছে। তো হতে পারে গতকাল রাতে ঝড়ের কবলে পড়ে ইমিডিয়েটলি নোঙর ফেলেছে। আর দেখেই মনে হচ্ছে এটা ট্যুরিস্ট জাহাজ, বিভিন্ন জায়গায় ভ্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে এটা কোথায় যাবে, কোথা থেকে এসেছে, এর গন্তব্য কোথায়, এগুলো কিছুই আমি জানি না। তো এই জাহাজটা সম্পর্কে যদি কেউ জেনে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন একটি তেলবাহী লাইটার জাহাজ, সম্পূর্ণ লোড জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে সম্ভবত। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক না করে থাকলে ভাই কিপটামি করেন না, অনেক কষ্ট করে জার্নিং করে ভিডিওগুলো করতেছি, ভ্রমণের ভিডিও আপনাদের জন্য। আর এর বিনিময়ে আপনারা একটু লাইক এবং সাবস্ক্রাইব না করতে পারলে ভাই আপনারা আসলেই কিপটা। তো কিপটামি করেন না, দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন। আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান, সেগুলো আমাদেরকে সাজেশন দিবেন, আমরা সেরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আর আপনাদের ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ারও করে দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেছেন অ্যাডভেঞ্চার এক লঞ্চের ছাদের কি অবস্থা। তো এখানে পড়ে থাকতে থাকতে লঞ্চটা এখানে মরিচা ধরে গিয়েছে, ঝং পড়ে গিয়েছে। তো লঞ্চটা সম্ভবত ঈদ স্পেশাল ট্রিপের পরে কেটে ফেলা হবে, স্ক্র্যাপ করা হবে। যদিও এ সম্পর্কে পরিপূর্ণ শিওর কিনা জানি না, তারপরেও খবরটা যেহেতু ছড়িয়ে পড়েছে, এটা বাস্তবায়ন হতেও পারে। সুরভি নয়ের ব্যাপারেও এরকম একটা সংবাদই শুনেছিলাম, তারপরে বাস্তবায়ন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তো লোড ড্রেজার দিয়ে একটা বলগেট ভরা হয়েছে এবং সেটা পরিপূর্ণ ভরে গিয়ে ডুবুডুবু অবস্থা। আর একটা বলগেট লোড ড্রেজার দিকে এগিয়ে যাচ্ছে এবং এটাতে এখন বালু লোড করা হবে। তো যেটা বলতেছিলাম, অ্যাডভেঞ্চার এক লঞ্চকে যদি কেটে ফেলা হয় তাহলে এটাই হতে পারে আমার অ্যাডভেঞ্চার এক লঞ্চের সাথে সর্বশেষ ভ্রমণ ভিডিও। তো সেজন্য প্রিয় লঞ্চটার সাথে সর্বশেষ সাক্ষাৎ, আসলেই এটা দুঃখজনক। দেখতে পাচ্ছেন ছাদের অবস্থাও তেমন একটা ভালো না। আর এখনও নদীতে ভালো রকমের বাতাস রয়েছে, মোটামুটি বৃষ্টি হালকা হালকা পড়তেছে। তো বৃষ্টিতে তেমন একটা সমস্যা হচ্ছে না আমার। অনেকক্ষণ পরে ছাদে আসলাম, এতক্ষণ বৃষ্টি চলতেছিল। সামনে আবারও 180 ডিগ্রির একটা মোড় ঘুরতে হবে। তো সেজন্য আগের থেকেই লঞ্চটা একটা বড় রকমের হর্ন বাজালো। এখানে বিশাল একটা মোড়, এবং এই মোড় আমাদের অ্যাডভেঞ্চার লঞ্চ ঘুরতেছে।
আর এখান থেকেই তারের একটা লাইন নেওয়া হয়েছে পাওয়ার গ্রিডের। তো আমাদের লঞ্চটা এখন টার্নিং পয়েন্টে রয়েছে। তো এই টার্নিংয়ে আস্তে আস্তে ঘুরতেছে এখন। এখানে দেখা যাচ্ছে দুইটা কার্গো বডিকে ঠেলে নিয়ে আসতেছে একটা ইঞ্জিন বডি। তো এই কার্গো বডিগুলোতে মালামাল বহন করা হয় এবং এর পেছন থেকে একটা ছোট্ট বোট রয়েছে, যেই বোটে শুধুমাত্র ইঞ্জিন এবং প্রোপেলর। এর কাজই হচ্ছে বিভিন্ন কার্গো বডিকে ঠেলে নিয়ে যাওয়া অথবা টেনে নিয়ে আসা। এই যে পিছনে বোটটা দেখতে পাচ্ছেন, সামনের বডি দুটোতে কিছু একটা মাল বহন করা হয়েছে এবং পেছন থেকে এই ছোট্ট বোটটা ওই মালবাহী কার্গো বডি দুটোকে ঠেলে নিয়ে যাচ্ছে। তো যেহেতু উপর থেকে ঢাকা রয়েছে সেই কারণে বোঝা যাচ্ছে না ভেতরে কি রয়েছে, এবং খুবই চমৎকার গতির সাথে কিন্তু সে এগুলোকে ঠেলে নিয়ে যাচ্ছে। বাহ, চমৎকারভাবে টার্নিং ঘুরতেছেও। তো আমরা মোটামুটি প্রায় ঘুরে গিয়েছি, আর আমাদের সামনে আরও একটা কিছু একটা দেখতে পাচ্ছি আর কি। এটা কি এখনও বোঝা যাচ্ছে না, কিছুটা ফেরির মতো দেখতে, তবে একদম কাছে আসলেই বোঝা যাবে, অথবা এমন হতে পারে যে অপরিচিত জিনিস, জীবনে দেখি নাই। তো কাছাকাছি আসুক, এখন পর্যন্ত এমনটাই মনে হচ্ছে যে এরকম বডি জীবনে দেখি নাই। আসলেই এরকম কিছু জীবনে দেখি নাই আমি। তো সামনে থেকে কেমন যেন মানে সিঁড়ি উঁচা নিচা করার একটা সিস্টেম এখানে লাগানো, এবং এরপরে একটা শাটার রয়েছে, আর হিন্দিতে কিছু একটা লেখা এবং ইংরেজিতে, বাংলায় কিছু লেখা নাই। তার মানে এটা মানে যাই হোক কিছু একটা হবে এই জিনিসটা। এবং দুইটা ইঞ্জিনই রয়েছে, ভালো পাওয়ারের সাথেই যাচ্ছে। তো হতে পারে কোনো কোম্পানি অথবা কিছু একটা হবে, আর এটা সম্ভবত ইন্ডিয়ান হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ইংরেজি এবং হিন্দিতে লেখা। তার মানে এটা ইন্ডিয়া থেকে আসছে, এটারই সম্ভাবনা সবচেয়ে বেশি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আরও একটা প্রশ্ন থাকলো। আজকে বারবার প্রশ্নই রাখতেছি, নিজে কেমন যেন আজকে জাহেল, মূর্খ, অজ্ঞ। তো এটা সম্পর্কে যদি কেউ জেনে থাকেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আমরা লঞ্চের একদম পেছনে চলে আসলাম। তো এখন দেখব যে প্রোপেলার থ্রাস্ট কি পরিমাণ আছে, আর এখান থেকে ইঞ্জিনের আওয়াজ সুস্পষ্ট শুনতে পাচ্ছেন, খুবই ভালো লাগতেছে আওয়াজ। তো এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে প্রোপেলার থ্রাস্ট, তেমন একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আর সামনে থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইটার ভেসেল, মানে লাইটার জাহাজ, হয়তো মংলা বা চট্টগ্রাম বন্দর থেকে প্রচুর পরিমাণে মালামাল লোড করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সবগুলোই ভরপুর লাইটার জাহাজ। তো এগুলোতে মূলত ওই যে বাইরের দেশ থেকে যে মাদার ভেসেলগুলো আসে, সেগুলো তো আর দেশের অভ্যন্তরে ঢুকতে পারে না। তো সেই সমস্ত জাহাজ থেকে এই লাইটার জাহাজে মাল লোড করে ঢাকায় পাঠানো হয় অথবা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। তো অ্যাডভেঞ্চার এক লঞ্চের ইঞ্জিনের আওয়াজ শুনতে পাচ্ছেন, হ্যাঁ, এটাও একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম মজার একটা জিনিস। তো দর্শক, অনেকক্ষণ পর্যন্ত বকবক করতেছিলাম, এখন একটু চুপ থাকি। আপনারা ভিডিও দেখতে থাকুন, আর আপনাদের দায়িত্বটাও পালন করুন। ভিডিও দেখার ফাঁকে ফাঁকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখে আপনাদের বন্ধুদের নিকট ভিডিওগুলো শেয়ার করে দিন। আর দেখতে পাচ্ছেন সিরিয়ালে লাইটার জাহাজগুলো আসতেছে। তো দেখতে থাকুন ভিডিওটি, যখন প্রয়োজন হবে তখন কথা বলবো। এই বাড়িটা সম্পর্কে কিছুই বলার নাই, প্রত্যেকবার যাতায়াতের সময় দেখি আর ভালো লাগে, মনে চায় এরকম একটা বাড়ি করে নদীর পাড়ে থেকে যাই। তো দর্শক, এই মুহূর্তে আমরা বেলতলা ফেরিঘাট অতিক্রম করতেছি, আর দেখতেছেন বেলতলা সুন্দরবন ডকইয়ার্ডে সুন্দরবন 11 লঞ্চটাকে পড়ে থাকতে। তো
এই লঞ্চটাকে তো প্রত্যেকবারই এখানে যাতায়াতের সময় দেখা যায় পড়ে থাকতে, বছর খানেক ধরে এখানে পড়ে রয়েছে। আর এই লঞ্চটার ভবিষ্যৎ কী হবে তাও কেউ জানে না। তো যদি বলি তাহলে বর্তমানে আমরা যেই লঞ্চে আছি অ্যাডভেঞ্চার 1, এটার ভবিষ্যৎ সম্পর্কেও সবাই অনিশ্চিত। কারণ যেহেতু একটা সংবাদ এসেছে এই ঈদুল আজহার স্পেশাল ট্রিপের পরে এটাকে কেটে ফেলা হবে। আবার ঠিক এখানেই আরেকটা লঞ্চ হচ্ছে সুন্দরবন 11। তো এই লঞ্চটারও ভবিষ্যৎ অনিশ্চিত, এটাকে কি করা হবে, এর কর্তৃপক্ষ এই লঞ্চটাকে কখনো রুটে আনবে কি না অথবা আনতে পারবে কি না এ ব্যাপারে তেমন কোনো নিশ্চিত বার্তা আমাদেরকে এখনও দেয় নাই, আমরা এখনও পাইনি এরকম কোনো বার্তা। তো বলা যায় যে এই লঞ্চটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে রয়েছে। এই দিকে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে লাইটার জাহাজ আসতেছে। তো সম্ভবত রাতের বেলা স্রোতের বিপরীতে ছিল জাহাজগুলো, তো লোড করা জাহাজ স্রোতের বিপরীতে চালানো যায় না, ভেসে যায়। তো যার কারণে হয়তো নোংর ফেলে রেখেছিল, এখন স্রোত অনুকূলে এসেছে, তো এখন আবার সব চালানো শুরু করেছে, এমনটা হতে পারে আমার ধারণা। তো চলুন মাস্টার ব্রিজ যাই, সেখান থেকে এদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, কে কোন দিক দিয়ে যাবে সেগুলো একটু দেখি। বরিশাল থেকে যে ছাড়িয়ে যাত্রীবাহী জাহাজ একতলা জাহাজটা আসতে আছেন, আপনি আরো ডাইনে চাপেন, আরো ডাইনে চাপেন, ওই পোস্টারের পিছন দিয়ে যান, সাইড দিয়ে যান, ডাইন সাইড দিয়ে যান। এমন ভাবে ধরছে পানি তো ওই সামনে এই হুইলটাকে বর্তমানে কাজে লাগানো হয় না, কারণ হাইড্রোলিক টেকনোলজির মাধ্যমে লঞ্চকে পরিচালনা করা হয়। তো এটাকে শো হিসেবে রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছেন মাস্টার সাহেব দক্ষতার সাথে তিনি কিন্তু লঞ্চকে পরিচালনা করতেছেন, এবং এখানে ড্রাইভার সাহেব তিনিও চালাচ্ছেন লঞ্চটাকে। আর সামনে প্রচুর পরিমাণে ছোট লঞ্চ, লাইটার জাহাজ থাকার কারণে বারবার দিক নির্দেশনা দিতে হচ্ছে। আজকে অচেনা অনেক কিছুই দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন দোতলা একটা বোট আসতেছে, তো এটাকেও সি সার্ভে করা, এবং দেখে মনে হচ্ছে কোস্ট গার্ডের হবে। তো কোস্ট গার্ডের না হলে তো এটা ট্যুরিস্ট জাহাজ হতেও পারে, কিন্তু আমার মতে না, আমার মতে এটা কোস্ট গার্ডের কোনো জাহাজই হবে। কওয়া লাগে অনেকক্ষণ চিল্লে চিল্লি না করলে পরে যদি কথা না হনে এই সময় কয় কয় গ্লাস খোলেন ভাই, আদল ভাই বাইরে যাই, এই গ্লাসটা খোলেন। ঘড়িতে সময় এখন 6টা 5 মিনিট। দেখতে পাচ্ছেন বরিশাল ঘাট থেকে সকাল 6টায় যে 2-3টা সানডেক লঞ্চ ছেড়ে দেয়, সেগুলো অলরেডি ছেড়ে দিয়েছে। আর এই হচ্ছে এমভি পরিজাত লঞ্চ। তো এটা কত স্পিড দেখতে পাচ্ছেন। তো এটা এখন চলে যাবে ইলিশা।
বরিশাল থেকে সকাল 6টায় মাত্র একটা লঞ্চই ছাড়ে সারাদিনে, যেটা ইলিশা যায়। তো এটা এখন ইলিশার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। আর পাশাপাশি দুইটা সানডেক লঞ্চ দেখতে পাচ্ছেন, একটা সম্ভবত ভেদুরিয়া যাবে আর একটা হিজলা অথবা কোথায় যাবে সেটা সঠিক আমার জানা নেই। তো এই পরিজাত লঞ্চটা এখন ইলিশা যাবে, আবার রাতে ফিরে আসবে। তো আমরা বরিশাল ঘাটের একদম কাছাকাছি, দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটের পাশে যে ক্রেনটা থামানো থাকে রুস্তম, সেটাকে এখন দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা আর 5 মিনিটের মধ্যেই ঘাটে পৌঁছে যাব ইনশাআল্লাহ। বরিশাল ঘাটের অর্ধেক জায়গা নিয়ে পুরো সানডেক লঞ্চ ভরা প্রচুর পরিমাণে, আর এই পাশটা খালি রয়েছে। এখানে বরিশালের অফিসিয়াল লঞ্চ ঘাট করে। তবে সর্বশেষ পল্টনটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে রাত্রের ঝড়ে, যেটা আমরা খবর পেয়েছি। তো বন্ধুরা, এতক্ষণ আমরা লঞ্চ বার্থিং নিয়ে বিভিন্ন গ্যাঞ্জাম দেখলাম, আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একদম দূর থেকে দেখা যাচ্ছে পারাবত 12, পারাবত 18 এবং সুন্দরবন 12। 3টা লঞ্চ সিরিয়ালে ঢুকতেছে। মোড় ঘুরে, মানে এই টার্নিংটা ঘুরেই বরিশাল ঘাটের দিকে সোজা চলে আসবে। তো হয়তো আর 10 মিনিটের মধ্যেই এরা ঘাটে বার্থিং করবে। তো এখন ঘড়িতে 6টা বেজে 15 মিনিট। আমাদের অ্যাডভেঞ্চার 1 ঘাটে অলরেডি বার্থিং করে ফেলেছে এবং যাত্রী নামতেছে, আর এই লঞ্চগুলো আসতেছে। তো এরা হয়তো যাত্রী নামাতে নামাতে 6:30 বেজে যাবে। তো দেখতে দেখতে 3টা লঞ্চই কিন্তু মোড় ঘুরে ফেলেছে এবং সবচেয়ে সামনে রয়েছে অপটিমাস প্রাইম খ্যাত পারাবত 12, এরপরে আছে বিশ্ব পারাবত 18, আর সবচেয়ে পেছনে সুন্দরবন 12। তো মূলত সুন্দরবন 12 আগে ছিল, কিন্তু চরমনাই ঘাট করাতে সে পিছনে পড়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে লঞ্চ থেকে নেমে গিয়েছি, আমরা এখন ঘাটে রয়েছি এবং দেখতে পাচ্ছেন পারাবত 12 অনেকটা কাছাকাছি চলে আসছে। আর এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে পারাবত 12 থেকে পারাবত 18 কতটা বড় এবং কত বেশি চওড়া। আন্দাজ করলেই বোঝা যায় যে ওটা অনেক বেশি চওড়া এই পারাবত 12 থেকে, বড় ভাই বলে কথা। একদম কাছাকাছি চলে আসলো। আর পারাবত 18 সম্ভবত পারাবত 12 ওই পাশ থেকে ঘাট করবে, আর পারাবত 12 হয়তো অ্যাডভেঞ্চার 1-এর একদম পাশ ঘেঁষেই ঘাট করবে। তো অ্যাডভেঞ্চার 1 অলরেডি ঘাটে অপেক্ষমান, যাত্রী প্রায় নামানো শেষ এবং পারাবত 12 কাছাকাছি চলে আসছে। লঞ্চ ঘাটে ভিড়তে ভিড়তে অনেক সময় লাগায়, কারণ জোরে যদি চালিয়ে আসে তাহলে অনেক জোরে ধাক্কা লাগতে পারে।
তো এখান থেকে আমরা এই জন্য ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি। আর সুন্দরবন 12 কই যাচ্ছে, ঘাট করবে না নাকি, কোথায় ঘুরে যাইতেছে, মানে বড় ভাইদের দেখে একটু ভয়ে দূর থেকে ঘাট করতেছে হয়তো। এই যে এখান থেকে আমরা আলট্রা ওয়াইড লেন্থে দেখাচ্ছি আপনাদেরকে। সুন্দরবন 12 এখান থেকে আরও গতি বাড়ায় দিল, পারাবত 18-র আগেই ঘাট করার চিন্তা ভাবনা নাকি আল্লাহই জানে। আবার স্লো আসতেছে, এখান থেকেও একটু ফাস্ট করে দিই। এনে আবার খাইছে বাড়ি, কি যে করে, একটা লঞ্চ ঘাট দিতে এত সময় লাগে। যাক, এটাও একটা দক্ষতার ব্যাপার স্যাপার আছে। বড় লঞ্চ বাড়ি খাইলে সমস্যা। এই যে যা বলছিলাম, আমার মনে হয়েছিল না সুন্দরবন 12 মনে হয় আগে ঘাট করবে পারাবত 18-র, কতটা পিছনে ছিল, কিন্তু ছোট বডি হয়তো সহজে ঘাট করা যায়, মানে বার্থিং করা যায়। তো পারাবত 18 অনেক সময় লাগতেছে, কিন্তু ওদিকে সুন্দরবন 12 পারাবত 18-র আগেই বার্থিং করতেছে। আর এই যে এই পাশের পল্টনটা দেখতে পাচ্ছেন, মানে টার্মিনালটা কেমন জানি ডেবে রয়েছে। তো আজকে রাত্রের ঝড়ের কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্ভবত ভিতরে অনেকটা পানি ঢুকে গিয়েছে, তো এটাকে মেরামত করতে হবে। আর এদিকে পারাবত 18 এখনও বার্থিং করতে পারলো না। সুন্দরবন 12 কিন্তু অলরেডি ঘাটের সাথে তার মাথা ঠেকিয়ে দিয়েছে। তো এদিকে এক বেচারা আলাদ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘাটে পৌঁছাইতেছে না লঞ্চটা। আর এই লঞ্চের বাতি দেখতেছেন যে লাফালাফি করতেছে, এটা মূলত লাফালাফি করতেছে না, বাতিগুলো স্টিল, কিন্তু আমাদের ক্যামেরা পরিপূর্ণ ক্যাপচার করতে না পারার কারণে এটাকে এভাবে বারবার বাড়ি মারতে দেখা যায়। তো বেশ যাত্রী দেখা যাচ্ছে অলরেডি। আজকের 4টা লঞ্চের ভিতরে অফিসিয়ালি 2টা এবং আনঅফিসিয়ালি একটা সবগুলো ঘাট করে ফেলেছে, কিন্তু পারাবত 18 সাহেব এখনও সে মাথা ঠেকাইতে পারে নাই। তো এত দেরি করে ঘাট করলে কেমন হবে। আর ওদিকে সুন্দরবন 12 দূরে গিয়ে ঘাট করলেও তার পিছু আরাম মোবারক কিন্তু ঘুরে এসে পারাবত 18-র সাথেই ঠেকে যাচ্ছে। তো যাত্রী নামানোর জন্য বডিটাকে একটু হালকা বাঁকা করতে হবে, তো সেটাই করতেছে সুন্দরবন 12। তো দেখতে পাচ্ছেন পল্টনের অবস্থা, এই পল্টনটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই পাশ থেকে এই পাশটা অনেকটা নিচু। তো আচ্ছা, পারাবত 12 মানে সরি পারাবত 18 এখানে এই ঘাট করার ক্ষেত্রে, বার্থিং করার ক্ষেত্রে এত লেট করার কারণ হচ্ছে পল্টনটা ক্ষতিগ্রস্ত। তো এই ক্ষতিগ্রস্ত পল্টনে যদি বাড়ি খায় তো হতে পারে এটা আরও দেবে যাবে অথবা আরও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য সে খুব সাবধানে আস্তে আস্তে করে এসে তো এখানে মাথা ঠেকালো। তো এটা অত্যন্ত প্রয়োজনের কারণেই সেটা করা হয়েছে, এতক্ষণ আমরা ভুল বুঝেছিলাম। তো দর্শক, অলরেডি সবগুলো লঞ্চ কিন্তু বরিশাল ঘাটে বার্থিং করেছে এবং আমাদের আজকে অ্যাডভেঞ্চার 1-এর সাথে যাত্রাটা খুবই চমৎকার ছিল। তো আমরা অলরেডি ঘাটে এসে পড়েছি, তো এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। তো এদিক থেকে রুস্তুম দেখা যাচ্ছে এবং এখানে যে রকেট ঘাট ছিল সেই স্টিমার ঘাট, সেটা কিন্তু এখানে নেই। তো নতুন করে BAWTC এর পদক্ষেপ, যেটা আমরা জানতে পেরেছি যে আবারও সেই স্টিমার চালু করা হবে। তো সেজন্য এইখানটায় সংস্কারও করা হচ্ছে, ঘাটটাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সংস্কার করে এখানে আবারও বসানো হবে, যা শুনলাম আমরা। তো আজকের ভিডিও যারা যারা দেখলেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও যদি লাইক না করে থাকেন ভাই, সেই রকম কিপটামি করছেন, দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন। আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে, আর আমাদের আজকের ভ্রমণটা কেমন হয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও আর দীর্ঘ করতেছি না, অনেক লম্বা ভিডিও করে ফেলেছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে অ্যাডভেঞ্চার 1-এর সাথে ভ্রমণ ভিডিওর পার্ট 2 এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।